একটা আশ্চর্য গল্প বলবো। আশ্চর্য না, খুবই ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ একটি গল্প। আপনারা এতক্ষণে বুঝতে পারছেন আমি দাঁড়িয়ে আছি ঐতিহাসিক আলিপুর জেলে। এই জেলেতেই একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেটা 1908 সাল। তার আগে ততদিনে ভারতীয় জাতীয় কংগ্রেস দুভাগে ভাগ হয়ে গেছে। কিছু মানুষ বিপিনচন্দ্র পাল, অরবিন্দ, লাল বাল পাল যাদেরকে বলতো, তারা বুঝতে পেরেছেন, তারা বিরক্ত বোধ করছেন যে মডারেটদের মতো আর ওই অনুরোধ উপরোধে তারা আর চাইছেন না, যে তারা বুঝতে পারছেন যে সেভাবে স্বাধীনতা আসবে না। তাতে তারা বিরক্ত হয়ে বেরিয়ে এসে এক্সট্রিমিস্ট হচ্ছেন এবং তারা সশস্ত্র বিপ্লবের দিকে যাচ্ছেন। এই রকম সময়ে অরবিন্দ ঘোষের ভাই বারিন কুমার ঘোষ, যিনি আমার উপন্যাস কৃষ্ণ সিন্ধুকের একটি খুব বড় চরিত্র, বারিনবাবু, প্রথমেই বলি অরবিন্দ ঘোষ এবং বারিন ঘোষ দুজনেই ছিলেন খুবই সচ্ছল পরিবারের সন্তান। তাদের বাবা ডক্টর কৃষ্ণধন ঘোষ ছিলেন খুব প্রসিদ্ধ একজন চিকিৎসক। তিনি লন্ডনেও বহু বছর ছিলেন। ইনফ্যাক্ট বারিন ঘোষের জন্মও লন্ডনে, ইংল্যান্ডে। ঘোষ এবং অরবিন্দ ঘোষ দুজনেই ছিলেন অত্যন্ত সচ্ছল পরিবারের সন্তান। তাদের বাবা বিখ্যাত ডাক্তার ছিলেন। তো বারিন ঘোষ মানিকতলায় 32 নম্বর মুরারিপুকুর লেনে একটি তাদের বিশাল বাগান বাড়ি ছিল। সেই বাগান বাড়িতে তিনি ছেলেদের একটি আশ্রম খুললেন। যে আশ্রমে পাড়ার লোকেরা জানলো যে সেখানে বিভিন্ন জায়গা থেকে আসা ছেলেরা থাকে, সেখানে খেলাধুলো হয়, পড়াশুনো করে, গীতা পাঠ হয়, কিন্তু আসলে সবার চোখের আড়ালে সেখানে তৈরি হতে থাকলো বোম। এবং সেই যে মুরারিপুকুরের বাগান বাড়ি, সেখান থেকেই কিন্তু বোম নিয়ে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি তারা গিয়েছিলেন এবং বিভিন্ন দিকে তখন বিভিন্ন রকম বিপ্লব, সশস্ত্র বিপ্লব সংগঠিত হয়েছে, যেগুলো কিনা সবই মুরারিপুকুরের বাগান বাড়ির ফসল। সেখানে হেমচন্দ্র কানুনগো, তিনি প্যারিসে আঁকা শিখতে যাওয়ার নাম করে সবাইকে বললেন আঁকা শিখতে যাচ্ছি, কিন্তু তিনি ইউরোপে গিয়ে আরও ভালোভাবে বোমা বাঁধা শিখে এলেন। এবং উল্লাসকর দত্ত, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইন্দুভূষণ রায়, ঋষিকেশ ভট্টাচার্য, এরকম অনেকে সে মুরারিপুকুরের বাগান বাড়িতে থাকতো। কিন্তু অবশেষে সেই বাগান বাড়িতে তারা ধরা পড়লেন বামাল সমেত এবং উদ্ধার হলো প্রচুর কার্তুজ, প্রচুর গোলা, বোমার মাল মশলা, জাতীয়তাবাদী বই। এরকম সময় তাদের সবাইকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো এই আলিপুর জেলে। তাদের সবাইকে গ্রেপ্তার করে এই আলিপুর জেলেরই 44 ডিগ্রি কুঠুরিতে তাদের সবাইকে রাখা হলো। 44 ডিগ্রি কুঠুরি, কারণ সেখানে পরপর 44টা কুঠুরি ছিল, প্রত্যেকটাই 7 ফুট বাই 5 ফুট দৈর্ঘ্যে এবং প্রস্থে, এবং প্রত্যেকটা কুঠুরিতে 2-3 জন করে থাকার ব্যবস্থা, এবং প্রত্যেকটা কুঠুরিতে একটি করে ছোট গামলা দেওয়া শৌচকার্য করার জন্য। এরকম ভয়াবহ পরিস্থিতিতে তাদের সবাইকে থাকতে বাধ্য করা হলো। তো এইবার আমি সেই গল্পটা বলবো, যে তাদের মধ্যে এবার সেই সমস্ত যারা বললাম, উল্লাসকর, ইন্দুভূষণ, বারিন ঘোষ, হেমচন্দ্র, উপেন, তাদের সঙ্গে একটি ছেলে ছিলেন, তার নাম ছিল নরেন গোস্বামী। নরেন গোস্বামী ছিলেন অত্যন্ত ধনী পরিবারের সন্তান। যেরকম হয় একটা হুজুগে মেতে বিপ্লব করব, সেই হুজুগে মেতে তিনি এদের সাথে ভিড়ে গিয়েছিলেন। এইবারই আলিপুর জেলে সেই ভয়ঙ্কর অত্যাচার এবং অর্থাহার, এত বিপদসংকুল পরিস্থিতিতে তিনি আর নিজেকে রাখতে পারছেন না। তিনি ঠিক করলেন যে রাজসাক্ষী হবেন এবং সমস্ত কিছু সরকারকে বলে দেবেন। এইটা যখন বাকি বিপ্লবীরা বুঝতে পারলেন যে নরেন গোস্বামী বিশ্বাসঘাতকতার চেষ্টা করছে, তখন তারা করলেন কি, তারা ঠিক করলেন এই জেলের মধ্যেই, এইখানে এই জেলের মাটিতেই বন্দি অবস্থাতেই নরেন গোস্বামীকে মারা হবে। কিভাবে মারা হবে? চন্দননগর থেকে, চন্দননগরের, আমি এগুলো বিশদে লিখেছি আমার কৃষ্ণ সিন্ধুকী উপন্যাসে, জেলের কর্মীদেরকে ঘুষ খাইয়ে চন্দননগরী সুধাংশু জীবন রায়, একজন তাদেরই দলের, তিনি বাইরে ছিলেন, সবাই তো ধরা পড়েনি, কিন্তু নরেন গোস্বামীর বিশ্বাসঘাতকতায় আরও যারা বাইরে রয়েছে তারাও ধরা পড়বে। তো যাই হোক, জেল কর্মীদের ঘুষ খাইয়ে রিভলভার নিয়ে চলে আসা হলো জেলের ভেতরে। এবং 31শে অগস্ট 1908 নরেন গোস্বামীকে যখন হাসপাতাল থেকে নিয়ে বের করা হচ্ছে এই ক্যাম্পাসের মধ্যেই, তখন কানাই আর সত্যেন দুজনের দুটো রিভলভারের গুলিতে প্রচুর প্রহরীর সামনেই নরেন গোস্বামী খুন হলো। প্রহরীরা তাদেরকেও মারতে গেল, কিন্তু পারল না, এবং নরেন গোস্বামী জেলের মধ্যেই তাকে মেরে ফেললো তার সহ বিপ্লবীরা বিশ্বাসঘাতকতার অপরাধে।
সারা দেশে তোলপাড় পড়ে গেল। এমনিতেই আলিপুর বোমা মামলার আসামিরা ছিল অত্যন্ত বিপজ্জনক, ডেঞ্জারাস, ডি ট্যাগওয়ালা, তাদেরকে বলা হতো গোলাওয়ালা। তার উপর তাদের এতটাই নেটওয়ার্ক, তারা এতটাই ইউনাইটেড যে জেলের মধ্যে রিভলভার এনে একজন রাজসাক্ষী হতে চাওয়া সহ বিপ্লবীকে তারা মেরে ফেললো। এই ঘটনায় এত চাঞ্চল্যের সৃষ্টি হলো যে সঙ্গে সঙ্গে বিচার শুরু হলো কানাইয়া সত্যেনের, এবং মাত্র 2.5 মাস পরে 10ই নভেম্বর 1908 কানাইয়ের ফাঁসি হয়ে গেল। এবং সেই ফাঁসির পরে ঠিক করা হলো তার সে মৃতদেহ যখন কলকাতা যেন ভেঙে পড়ল। প্রশাসন অনুমতি দিল না রাজপথ দিয়ে কানাইলালের মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার। টালিনালার পাশের গলিগুচি দিয়ে কানাইলালের মৃতদেহ যখন কেওড়াতলা শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সারা কলকাতা শহর ভেঙে মহিলারা পুষ্পবৃষ্টি করতে শুরু করলেন, প্রচুর মানুষ বন্দে মাতরম ধ্বনি দিতে শুরু করলো। এবং সেই এত বড় আলোড়ন সৃষ্টি হলো কলকাতায়। কানাইলালের মৃতদেহ যখন শোভাযাত্রা যাচ্ছে, সেই শোভাযাত্রা ঘিরে সারা কলকাতা যেভাবে উন্মাদ হয়ে গিয়েছিল আবেগে, যে তাদের ছেলে যে একজন প্রতারককে হত্যা করেছে তার সমর্থনে, তারই যখন ঠিক 11 দিন পরে 21শে আবেগ দেখে সত্যেনের বেলা আর এই ভুল করলো না ব্রিটিশ সরকার। সত্যেনের বেলা খুব গোপনে তাকে তার মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হলো। তাদের লাশ পোড়া গন্ধ কীভাবে গিয়ে লাগছিল তাদেরই সহ যোদ্ধা উল্লাসকর, বারিন, উপেনের নাকে, তা আমি বিশদ লিখেছি কৃষ্ণসিন্ধুকী উপন্যাসে। কৃষ্ণসিন্ধুকী উপন্যাস শুরু হচ্ছে আলিপুর জেলে যখন তারা রয়েছেন, তখনও তাদের বিচার চলছে, আলিপুর বোমা মামলার বিচার চলছে। এবং তারপর যখন জাজমেন্ট বেরোচ্ছে, যখন তাদের প্রায় সবাইকে দ্বীপান্তরে আন্দামানে নির্বাসনের শাস্তি ঘোষণা করা হচ্ছে। প্রথমে সবারই নির্বাসন ঘোষণা করা হয়েছিল, উল্লাসকর এবং বারিনের ছিল ফাঁসি, কিন্তু পরে আপিলে তা বদলে যায়। কৃষ্ণসিন্ধুকী উপন্যাস শুরু হচ্ছে যখন তারা আন্দামানে গিয়ে নামছেন, আন্দামানের সেলুলার জেল পড়বে। তার আগে ভাগ করে নিলাম এই আলিপুর জেলে ঘটে যাওয়া এই অদ্ভুত ঘটনা, সেই কানাই আর সত্যেন যারা সাহস দেখিয়েছিল নিজেরা বন্দি অবস্থায় তাদেরই এক বিশ্বাসঘাতক বন্ধুকে জেলের মধ্যে খুন করার। এই যে আমি এখানে এখন ঘুরছি, হাঁটছি, এই আলিপুর জেলে লুকিয়ে আছে কত মায়ের দীর্ঘশ্বাস, এক বেইমানের মৃত্যু, এক বিশ্বাসঘাতকের খুন, এক প্রতারকের খুন। এবং এখান থেকেই শুরু হয়েছিল তাদের আন্দামানের সেলুলার জেলে যাত্রা পর্ব। এই উপলক্ষে এই আগামী 8ই জুন শনিবার এই আলিপুর ঐতিহাসিক জেলেরই এসি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে চলেছে কৃষ্ণসিন্ধুকী আন্দামান জেলের প্রেক্ষাপটে। সেটা একটা পুরো অন্য ইতিহাস। এখানের বিপ্লবীরা তো যাচ্ছেনই, তার সঙ্গে তখন আন্দামান সেলুলার জেলে তো শুধু বিপ্লবীরা থাকতেন না, থাকতেন দেশের খতরনাক সমস্ত দাগী আসামিরা, যারা দেশের বিভিন্ন ব্যতিক্রমী অপরাধ মামলায় দোষী সাব্যস্ত হয়ে আন্দামানে গিয়েছিলেন, খুন ধর্ষণের দাগী আসামি। তাদের সঙ্গে সংসার গড়ে গ্রাম গড়ে তোলার জন্য দেশের বিভিন্ন জেল থেকে আন্দামানে পাঠানো হয়েছিল অসংখ্য মহিলা বন্দিনীকে। থাকছে সেই মহিলা বন্দিনীদেরও বিস্তৃত উপাখ্যান। আসছে কৃষ্ণসিন্ধুকী। তার আগে আপনাদের সাথে ভাগ করে নিলাম বেঈমান নরেন গোস্বামীর মৃত্যু এই আলিপুর জেলের বুকে। ধন্যবাদ।